নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আমি সৌজানি চ্যাটার্জি আর আমার সঙ্গে আছেন স্নেহাশিস মুখার্জি। আমরা তো রোজই উইমেন্স ক্রিকেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেই থাকি। আজকে কিন্তু আমাদের টপিক হচ্ছে বাংলাদেশ। আপনারা প্লিজ ভাববেন এটা কোনো কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, কারণ মেন্স ওয়ার্ল্ড কাপের সময় আমরা দেখেছি যে বাংলাদেশকে নিয়ে অনেক এরকম আলোচনা হয়েছে, আপনারা ওই ভিডিওসগুলো খুব পছন্দ করেছেন। কিন্তু আজকে আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অ্যানালিসিস করছি। প্রথমত স্নেহাশিস, তোমাকে দিয়ে শুরু করছি। আমি যেটা বলতে চাই হচ্ছে যে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে একটা সিরিজ খেলেছে। শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের হোম সিরিজে বাংলাদেশকে হারিয়েছে, মানে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে গিয়ে হারিয়ে এসছে। এটা কতটা বড় কনসার্নিং ফ্যাক্টর কনসিডারিং দ্য ফ্যাক্ট যে সামনেই ওয়ার্ল্ড কাপ। একদমই, আই থিঙ্ক ঘরের মাঠে যখন তুমি একটা সিরিজ হারো, স্পেশালি আর 1-2 মাস পরে যেখানে ওয়ার্ল্ড কাপ, সেখান থেকে দাঁড়িয়ে একটা তো মানে মেন্টাল দিক দিয়ে তো একটা বড় ধাক্কাই, সেটা তো বাংলাদেশ টিমের জন্য আই থিঙ্ক বড় ধাক্কাই। আই থিঙ্ক তারাও এক্সপেক্ট করেনি যে শ্রীলঙ্কার কাছে তারা ওডিআই এবং টি-20 দুটো সিরিজই হেরে যাবে। বাট দেখো, আই থিঙ্ক এখনও সময় আছে। আই থিঙ্ক তারা একটু ট্রাই সিরিজ খেলবে আই গেস ওয়ার্ল্ড কাপের আগে। আই থিঙ্ক সেখানে তারা চাইবে সেই ভুলগুলোকে শুধরে নিতে, কারণ তারা কিন্তু মানে 2025 ওয়ার্ল্ড কাপে কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছিল। হ্যাঁ, তারা হয়তো অনেক বেশি ম্যাচ জিততে পারেনি, বাট অনেকগুলো মুহূর্ত এরকম ছিল যেগুলো তারা যদি ক্যাচ ধরে নিত বা হয়তো বেটার একটু করতে পারতো, তাহলে কিন্তু তারা অনেকগুলো আপসেট করতে পারতো এবং সেখান থেকে দাঁড়িয়ে হয়তো এমনও হতে পারতো যে বাংলাদেশকে হয়তো আমরা দেখতাম হয়তো সেমিফাইনাল খেলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক, যে আমি আশা করবো যে সেই ইন্সপায়ারিং ক্রিকেটটা তারা এবারে টি-20 ওয়ার্ল্ড কাপও খেলবে। বাট তার জন্য আই থিঙ্ক ট্রায়াল সিরিজের পারফরমেন্সটা খুব দরকার, কারণ কনফিডেন্সটা তোমার হাই হওয়াটা খুব দরকার। কিন্তু ট্রাই সিরিজটা তুমি বললে, আমরা সবাই জানি যে ট্রাই সিরিজে কিন্তু স্কটল্যান্ড আছে, নেদারল্যান্ডস আছে আর বাংলাদেশ। এবার বাংলাদেশ আর স্কটল্যান্ড কিন্তু একে অপরের সাথে অলরেডি খেলে নিয়েছে। এটা আমরা আগের ভিডিওতেও ডিসকাস করেছি যে ওনারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইজের জন্য একে অপরের সাথে খেলেছেন। কিন্তু এখানে নেদারল্যান্ডসও খেলছে। কিন্তু তোমার গিয়ে কোথাও মনে হয় স্নেহাশিস যে বাংলাদেশ অ্যাজ এ টিম ইমপ্রুভ করছে, ডেফিনেটলি ইমপ্রুভ করছে, কিন্তু কোথাও গিয়ে এই সিরিজটা অতটাও গুরুত্বপূর্ণ না? না, আমার তো মনে হয় গুরুত্বপূর্ণ, কারণ ওয়ার্ল্ড কাপের আগে আই থিঙ্ক যে কোনো ক্রিকেট সেটা গুরুত্বপূর্ণ। কারণ তুমি চাইবে তোমার টিম মেম্বাররা গেম টাইম পাক, সেই কনফিডেন্সটা পাক। একটা 30, একটা 40 কিংবা একটা ম্যাচ উইনিং 50 বা একটা 3 উইকেট হল বা 5 উইকেট হল, এটা খুবই আই থিঙ্ক কনফিডেন্স বুস্টিং পার্সোনাল ক্রিকেটারদের জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ যত গেম টাইম তারা পাবে। এবং তারা যেখানে খেলছে স্কটল্যান্ডে, খুবই সিমিলার কন্ডিশন ইংল্যান্ডের সাথে, তো সেটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে সবার জন্য এবং তিনটে টিমের জন্য এটা ভালো এক্সপোজার। বাট এক্সপেক্টেড যে ওই সিরিজে বাংলাদেশ আরও বেটার ক্রিকেট খেলবে, কারণ স্কিল ওয়াইজ কিন্তু বাংলাদেশ এর থেকে কোথাও গিয়ে অনেকটা সুপিরিয়ার। বাট দেখা যাক কীরকম কী হয়। তারা চাইবে এই যে ধাক্কাটা তারা পেয়েছে ঘরের মাঠে, সেটা চাইবে যে ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ জিতে সেই একটা কনফিডেন্স নিয়ে ওয়ার্ল্ড কাপে প্রবেশ করতে। স্নেহাশিস, নিগার সুলতানা জ্যোতি অ্যাজ আ ক্যাপ্টেন অর অ্যাজ আ ব্যাটার, তুমি কোনটাকে বেশি হাইলি রেট করবে আর কেন? খুব ডিফিকাল্ট, কারণ আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট টেকনিক্যাল ব্যাটার্স আই থিঙ্ক এই টিমে, এবং লিডার হিসেবে প্রপার লিডার। আই থিঙ্ক আমরা বিভিন্ন সময় দেখি, যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষাটা বুঝি, আমরা এরকম অনেকবার শুনি যে উইকেটের পেছন থেকে তিনি পরিষ্কার বলছেন যে বেশি কিছু করতে হবে না, শুধু বলটা ধরো, নিচু হও, ধরো, আমাকে ছোড়ো, বেশি জোরে ছোড়ার দরকার নেই। তো সেগুলো বোঝা যায়, তখন খুব মানে হাসিও পায়। বাট এটাও মনে হয় যে তিনি কীরকম মানে বাচ্চা সুলভ, মানে বাচ্চাদের মতো একদম পুরো টিমটাকে গাইড করেন। তো আই থিঙ্ক অ্যাজ আ লিডার, অ্যাজ আ ক্যাপ্টেন আই থিঙ্ক ফ্যান্টাস্টিক নিগার সুলতানা জ্যোতি, এবং নতুন নয়, তিনি অনেক বছর ধরে এই কাজটা করছেন, ভালোভাবেই করছেন। অ্যাজ আ ব্যাটার খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি দেখো এই সিরিজ, কিন্তু আমি এই স্ট্যাটসটাই ঘাটছিলাম, শ্রীলঙ্কার কাছে সিরিজ হারা সত্ত্বেও কিন্তু 3টে ম্যাচে নিগার সুলতানা জ্যোতি কিন্তু 111 রান করেছে 3 ম্যাচে, 37 অ্যাভারেজ। হ্যাঁ, স্ট্রাইক রেটটা কনসার্নিং। আই থিঙ্ক স্ট্রাইক রেটটা বরাবরই একটা পার্ট, যেখানে হয়তো শুধু নিগার সুলতানা জ্যোতি না, আই থিঙ্ক বাকি বাংলাদেশ ব্যাটাররাও চাইবে ইমপ্রুভ করতে, এবং সেটাই হয়তো ইমপ্রুভ করার একটা বড় স্কোপ তাদের কাছে। কিন্তু অ্যাভারেজ ওয়াইজ, কনসিস্টেন্স ওয়াইজ নিগার সুলতানা জ্যোতি কিন্তু আবার একজন গুরুত্বপূর্ণ মেম্বার হবে, দ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি ওই বাংলাদেশ ব্যাটিং লাইনে এই আগামী ওয়ার্ল্ড কাপ। ব্যাটিং নিয়ে তো আলোচনা করলাম, কিন্তু কোথাও গিয়ে কি তুমি ফিল্ডিংটাকে অ্যাজ এ কনসার্ন দেখছো? কারণ তুমি কিছুক্ষণ আগে মেনশন করলে যে ক্যাচেস ছাড়ার একটা টেন্ডেন্সি আছে, তো তুমি ফিল্ডিংটাকে কি একটা কনসার্ন হিসেবে দেখছো স্নেহাশিস? দেখো, আমার মনে হয় যে কোনো এশিয়ান টিমেরই আই থিঙ্ক ফিল্ডিং একটা বড় পার্ট, যেখানে তারা ইমপ্রুভ করতে চাইবে। তুমি আমাদের ভারত থেকে যদি দেখো, আমরা দেখেছি সেটা একটা বড় কনসার্ন 2024 থেকে। তো ভারত বলো, পাকিস্তান বলো কিংবা বাংলাদেশ, আই থিঙ্ক যে কোনো এশিয়ান টিমই চাইবে ফিল্ডিং এই এক্সপেক্টটাকে আরও ইমপ্রুভ করতে। কারণ যখন তুমি বড় টিমের এগেনস্টে খেলো, স্পেশালি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তো ইংল্যান্ড, সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক ফিল্ডিংটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। তারা মানে খুব ভালো বল করে তুমি যদি তাদেরকে 150 অল আউটও করে দাও, তারা এটা এনশিওর করে যে বেটার ফিল্ডিং করে 150টা তুমি যখন চেস করবে, ওটা যেন 170 বা 180 লাগে। আই থিঙ্ক সেই জিনিসটা তারা করে বলে সেটাই আলটিমেটলি একটা বড় ব্যবধান হয়ে দাঁড়ায়।
তোমার জয়ের পথে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা এশিয়ান টিমের মতো বাংলাদেশও চাইবে ফিল্ডিং ট্রাই করতে। তুমি যেরকম রাইটলি মেনশন করলে যে 25 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখেছি সেটা বড় অকেশনে সেই মিস্টেকগুলোতে রিপিট না হয় এবারে ওয়ার্ল্ড কাপে, আই থিঙ্ক বাংলাদেশ সেটা চেষ্টা করবে। লাস্ট কোয়েশ্চেন, আমরা বাংলাদেশের ব্যাটিং নিয়ে আলোচনা করলাম, ফিল্ডিং নিয়ে আলোচনা করলাম, বোলিং লাইন আপটাকে তুমি কিরকম ভাবে দেখছো স্নেহাশিস? দেখো, বোলিং বলতে অবশ্যই যখন ইংল্যান্ড আমরা বলি, ইংল্যান্ডের কথা পিচ এবং কন্ডিশন ওয়াইজ আমরা সবসময় বলি সীমারদের কথা, পেসারদের কথা। সেখান দিয়ে দাঁড়িয়ে আই থিঙ্ক মারুফা আক্তার, যার ওপর নজর থাকবে। 2025 ওয়ার্ল্ড কাপে তিনি নজর কেড়েছিলেন ওডিআইতে ইন্ডিয়ার মতো পিচে ওই কন্ডিশনেও। এবার তো ইংল্যান্ডে খেলা, ইংল্যান্ডে যদি তিনি সেই কন্ডিশন কাজে লাগান, সুইং পান, তার যা মোটামুটি পেস আছে এবং বাউন্স তিনি যদি পান, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে খুব ভালো একজন প্রসপেক্ট এবং ভালো একজন অপশন বাংলাদেশের জন্য। বাট এগেন প্রত্যেকটা এশিয়ান টিমের মতো আমি আবার এক কথা বলবো, স্পিনার্স উইল কি, এবং বাংলাদেশের কাছে কিন্তু স্পিনার্সদের ভ্যারিয়েশন আছে যেটা বাকি টিমদের কাছে নেই। বাংলাদেশের কাছে কিন্তু তুমি অফ স্পিনারও পাবে, তুমি লেগ স্পিনারও পাবে, তুমি রিস্ট স্পিনারও পাবে, সব রকম পাবে, এবং লেফট আর্ম স্পিনার তো আছেই। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ভ্যারিয়েশনটা আছে, এবং মোস্ট অফ দ্য ম্যাচেস আছে নিগার সুলতানের জটির ক্যাপ্টেন্সি আমরা এই জন্য আরও বারবার কথা বলি, তিনি এত ভ্যারিয়েশন থাকা সত্ত্বেও কন্ডিশন ওয়াইজ, অপোনেন্ট ওয়াইজ যেভাবে রিসোর্স ইউজ করেন, আই থিঙ্ক সেটা খুব ভালো, সেটা খুব ইন্সপায়ারিং, সেটা শেখার মতো একটা বিষয়। তো আই থিঙ্ক আবার স্পিনাররা কী হতে চলেছে, বাট মারুফা আক্তার কিন্তু কি ফ্যাক্টর হতে পারে, দ্য এক্স ফ্যাক্টর ইন দ্য বোলিং অনলি, স্পেশালি ইংল্যান্ডের কন্ডিশন মাথায় রেখে। আজকের আড্ডাটা আমরা এইটুকুই রাখবো, ছোট আড্ডা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ এরকম করে রেভ স্পোর্টস বাংলাকে ফলো করতে থাকবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা আবার ফিরে আসবো।